লাজুকের পিছু পিছু শেফালি এসেছিল টায়রার ঘর পর্যন্ত। দরজার বাইরে থেকে ওদেরকে ওভাবে দেখে মুচকি হেসে দরজাটা আস্তে করে চাপিয়ে দিয়ে ঘুরে দাঁড়াতেই দেখল বর্ষা দাঁড়িয়ে আছে। শেফালি তাকে দেখে বলল, তুই এখানে যে? ঘুমাসনি নাকি? না, পানি নিতে এসে দেখলাম লাজুক এসেছে, তাই এলাম। ওহ, লাজুক বোধহয় ঘুমিয়ে পড়েছে। সকালে দেখা করেনিস? শেফালি চলে যেতে নিলে বর্ষার ডাকে আবার ফিরে তাকাল। বর্ষা বলল, আমি তোমাকে দেখে সব সময় বিস্মিত হই মামি। তুমি কত সাবলীলভাবে লাজুককে টায়রার জীবনে অ্যালাও করছো। টায়রার প্রতি লাজুকের সব খামখেয়ালিপনাগুলো মেনে নিচ্ছ। এমনকি এত রাতে লাজুককে টায়রার রুমে দেখেও কোনো রকম রিয়াক্ট করছো না। কিভাবে মানতে পারছো এসব? কারণ আমি লাজুককে চিনি। আমি জানি ও টায়রার জন্য সেটাই করবে যেটা সঠিক। লাজুক এমন কিছু কখনোই করবে না যাতে করে টায়রার বিন্দু পরিমাণ আঘাত পেতে হয়। বর্ষা অবাক হয়ে তাকিয়ে রইল শেফালির দিকে। লাজুকের চুলে হাত বোলাতে বোলাতে একসময় টায়রাও ঘুমিয়ে পড়েছিল। মাঝরাতে হঠাৎই ঘুম ভেঙে গেল তার। মনে হচ্ছিল লাজুক শীতে কাঁপছে। ডান হাতটা টায়রার তখনও লাজুকের মাথার উপর ছিল। গরম গরম ভাব অনুভব হতে হাতটা কপালে ছোঁয়াতেই চমকে উঠল টায়রা। জ্বরে গা পুড়ে যাচ্ছে লাজুকের। এই কারণেই বোধহয় এমন ফ্যাকাশে লাগছিল তাকে। অস্থির হয়ে গেল টায়রা। কি করবে না করবে ভাবতে ভাবতে কয়েকবার ডাকল লাজুককে, কিন্তু কোনো সাড়া পেল না। ভয় কলিজা শুকিয়ে গেল ওর। উঠে যে কাউকে ডেকে আনবে সে অবস্থাও নেই। লাজুক তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। তাড়াতাড়ি ফোনটা নিয়ে বর্ষার নাম্বারে কল করল। দুবার বাজতে রিসিভ করল বর্ষা। হ্যালো টায়রা, কি হয়েছে? এত রাতে ফোন করেছিস কেন? ভয় অস্থিরতায় কেঁদে ফেলল টায়রা। সে নাক টানতে টানতে বলল, দি তুমি তাড়াতাড়ি আমার রুমে এসে, ওনার প্রচণ্ড জ্বর এসেছে। মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। এত ডাকছি সাড়া দিচ্ছে না। বর্ষা ততক্ষণাৎ ছুটে এলো টায়রার রুমে। লাজুকের মাথায় হাত দিয়ে চমকে উঠল সেও। হে আল্লাহ, এত জ্বর কিভাবে এলো? টায়রা কাঁদো কাঁদো স্বরে বলল, দেখেছ আমি তোমায় বলেছিলাম না কি যেন হয়েছে ওনার? কেমন কেমন দেখাচ্ছিল। আমি ওনাকেও কয়েকবার জিজ্ঞেস করেছি অসুস্থ কিনা, কিন্তু তোমার ভাই তো নিজেকে আয়রন ম্যান ভাবে, যেন জীবনেও সে অসুস্থ হতে পারে না। ও যে কেন এমন আমি বুঝি না। কখনো নিজের অসুস্থতার কথা কাউকে বলবে না। টায়রা লাজুকের দিকে তাকিয়ে আবারও হুহু করে কেঁদে উঠল। বর্ষা সান্ত্বনা দিয়ে বলল, কাঁদিস না, ঠিক হয়ে যাবে। লাজুকের মাথা টায়রার কোলের উপর থেকে সরিয়ে বলিশে রেখে সবাইকে ডেকে আনল বর্ষা। ডাক্তারকেও ফোন করা হল। টিকলির কাছ থেকে এই খবর পেয়ে মাঝরাতেই ছুটে এলো ইয়াসির। লাজুকের গা মুছিয়ে দিয়ে সারারাত জলপট্টি দিতে হল। ঘুমালো না আর কেউই। পরের দিন সকালে ঘুম ভাঙল লাজুকের বেলা 12টা নাগাদ। এখন আর জ্বর নেই শরীরে তার। মাথা ব্যথাটা আছে অল্প কিছু। কাল রাতে কি হয়েছে তার কিছুই ঠিক করে মনে নেই। শোয়া থেকে উঠে বসতে দেখল সে খালি গায়ে একটা পাতলা কম্বল জড়িয়ে শরীরে। সোফার দিকে চোখ যেতে ভ্রু কুঁচকে গেল লাজুকের। টায়রার সোফায় দুপা উঠিয়ে গুটিসুটি মেরে বসে ছোট্ট একটা টেডি নিয়ে ঘুমাচ্ছে। ঘুমের কারণে মাথাটা একদিকে হেলে গেছে তার। চুলগুলো এলো মেলো হয়ে আছে। কপালেও পড়ে আছে কিছু। ঘুমোনো অবস্থায় টায়রাকে সর্বদাই মোহময় লাগে দেখতে।
আর এই ঘুমন্ত মুখটার উপরেই দুর্বলতা সব থেকে বেশি লাজুকের। শরীর গরম হয়ে উঠল তার টায়রাকে এভাবে দেখে। উল্টাপাল্টা দিকে চোখ চলে যাচ্ছে। অন্য দিকে ফিরে ছোট একটা ঢোক গিলল। তারপর ফ্লাওয়ার ভাজ থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে টায়রার গায়ে মারল। ফুলটা পড়ল একদম টায়রার চোখের উপর। আর চট করে ঘুমটা ছুটে গেল তার। হঠাৎ লাজুকের আওয়াজে চমকে উঠল সে। ওখানে কেন ঘুমাচ্ছিস? দুনিয়ায় কি জায়গা কম পড়েছে তোর ঘুমোনোর জন্য? টায়রা ঘুম ঘুম চোখে বিরক্তি নিয়ে বলল, তো কি করব, বিছানাটা তো আপনি দখল করে আছেন। কেন তোদের বাড়িতে কি এই একটাই বিছানা? না, তবে আমার ঘরে এই একটাই বিছানা, আর সেটাও আপনার দখলে। বিছানার মতো তোকেও একদিন দখলে নিয়ে নেব। টায়রা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, মানে? কিছু না। মুখ বাঁকালো টায়রা। বেশ কিছুদিন পড়াশোনা থেকে বিরত থাকায় অনেকটা পিছিয়ে পড়েছে টায়রা। তাই সুস্থ হয়ে স্কুল জয়েনের সাথে সাথে দম লাগিয়ে পড়া শুরু করেছে সে। কিছুদিন পরই টেস্ট পরীক্ষা আর তারপর ফাইনাল। প্রচণ্ড প্রেসারে দম ফেলার সময় নেই। এর মধ্যে লাজুকের সাথে তার খুব একটা দেখা হয়নি। যখন সে মাঝে মাঝে টায়রাদের বাড়িতে এসেছে তখন একটু আধটু চোখাচোখি হয়েছে। টায়রা নিজ দায়িত্ব এই লাজুককে এড়িয়ে চলছে। আজকাল লাজুকের চাহনি কেমন কেমন যেন লাগে তার কাছে। নেশা জাতীয় জিনিস সামনে থাকলে যেমন ঠিক তেমন। লাজুকের চোখের দিকে তাকালে বা তার আশেপাশে গেলে শরীর শিরশির করে ওঠে। বুকের ধকধকানি বাড়ে এবং মনে হয় শরীর থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। আজকাল সে লাজুকের চোখের দিকেও তাকাতে পারে না, লজ্জা লজ্জা লাগে। এ কি রোগে ধরল তাকে কে জানে। সবকিছু বড্ড অদ্ভুত। এই অনুভূতিগুলো একদম অসহ্য রকম যন্ত্রণাদায়ক, যা টায়রার ছোট্ট মন শরীর কোনোটাই বহন করতে পারছে না। আর না পারে এমন লাগার কারণ বুঝতে। ম্যাথ ক্লাস চলছিল, ঠিক সেই সময় দপতরি এসে বলল টায়রার বাড়ি থেকে কেউ একজন ওকে নিতে এসেছে। সে হলের বাইরে মাঠে অপেক্ষা করছে। অবাক হল টায়রা। এমন সময় কে এসেছে তাকে নিতে? ম্যাথ স্যারের পারমিশন নিয়ে হল থেকে বেরিয়ে এলো টায়রা। কাউকে দেখতে না পেয়ে আশেপাশে খুঁজতে খুঁজতে গেটের কাছে গিয়ে থেমে গেল সে। লাজুক গাড়ির দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এবং তার মুখে কিঞ্চিত একটা বিরক্তির ছাপ। ভ্রু কুঁচকালো টায়রা। এই লোক এখানে কি করছে? টায়রা লাজুকের সামনে গিয়ে দাঁড়াতে লাজুক আপাদমস্তক একবার চোখ বুলিয়ে তার স্বভাব সুলভ ঝাঁঝালো স্বরে বলল, এতক্ষণ লাগে আসতে? কখন থেকে দাঁড়িয়ে আছি তোর জন্য। আপনি এখানে কি করছেন? টায়রার কথায় ভ্রুক্ষেপ করল না লাজুক। গাড়িতে ওঠ। গাড়িতে উঠব মানে? আমার তো ক্লাস শেষ হয়নি। পড়াশোনা করে মনে হচ্ছে একদম বিদ্যাসাগর হয়ে গেছিস। চুপচাপ গিয়ে গাড়িতে বসো। লাজুকের ঝাঁঝালো কথায় নাক ফুলিয়ে গাড়িতে উঠে বসল টায়রা। লাজুক গাড়ি স্টার্ট করতে টায়রা জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছি আমরা? কি এমন দরকার পড়ল যে ক্লাসের মধ্যে থেকে উঠিয়ে আনতে হলো? টায়রার প্রশ্নের উত্তর দিল না লাজুক। এমনকি ওর দিকে তাকালোও না। এমন একটা ভাব করল যেন গাড়িতে সে একা আছে। রাগে দুঃখে বিড়বিড় করে হাজারটা গালি দিয়ে টায়রাও উল্টো ঘুরে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে দেখল ওরা লাজুকদের বাড়ির দিকে যাচ্ছে। মাথায় কিছুই ঢুকল না টায়রার। এখনে বাড়িতে আসার কারণ কি? বাড়ির মধ্যে ঢুকতে দেখল টায়রার বাবা মা টিকলি সবাই এখানে। আর এ বাড়িরও সবাই বেশ সেজে গুজে রেডি হয়ে বসে আছে।
বিস্মিত হলো টায়রা সবার এমন ভাব দেখে। তোমরা সবাই এখানে কেন? তাও আবার এমন সেজে গুজে? কি হচ্ছে বলতো? সাজিদা বলল, আমরা একটু পর সবাই বর্ষাদের বাড়ি যাচ্ছি, তুইও গিয়ে ঝটপট রেডি হয়ে আয়। রুমে তোর জন্য ড্রেস রাখা আছে। কিন্তু হঠাৎ দিয়ের বাড়ি কেন যেতে হচ্ছে? সাজিদা বেশ অবাক হয়ে বলল, ভুলে গেলি তুই, আজ না পালকের জন্মদিন। জিভ কাটল টায়রা। তার তো এ কথা একদমই মনে ছিল না। তোর বাবা মাকে তো কালই বলেছিলাম, তারা তোকে জানাতে ভুলে গিয়েছিল। সকালে ফোন করে জানতে পারলাম তুই নাকি স্কুলে চলে গেছিস। তাই লাজুককে অফিস থেকে ফেরার সময় নিয়ে আসতে বলেছি তোকে। টায়রা আর চোখে তাকালো লাজুকের দিকে। তো এই ব্যাপার, আগে বললেই তো হতো, এত ফোটেজ খাওয়ার কি আছে? যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়। মাথা নাড়িয়ে নিজের রুমে চলে গেল টায়রা রেডি হতে। তাকে সাহায্য করতে সাথে গেল রিমি তিতলিও। চারদিকে ঘুটঘুটে অন্ধকার কাটিয়ে চাঁদের আলো এসে পড়ছে জমিনে। নিস্তব্ধ রাতে ঝিঝিপোকা আর নিশাচর পাখির ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। চাঁদটাও মেঘের আড়ালে বার লুকিয়ে পড়ছে। ঝিরিঝিরি শীতল নরম বাতাসগুলো ছুঁয়ে দিচ্ছে আবেশে। তারই মাঝে অভিমানী মন নিয়ে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে টায়রা। চোখ থেকে ফোঁটা ফোঁটা মুক্তোর দানাগুলো গাল গড়িয়ে পড়ছে অবিরাম। আর এই অভিমানের কারণ হল, কিছুক্ষণ আগে লাজুক তাকে সবার সামনে বেধরম বকেছে, ইচ্ছে মতো ঝেড়েছে। আর বরাবরের মতো এবারও তার দোষের কোঠা শূন্য। অন্যের করা দোষের শাস্তি তাকে দেওয়া হয়েছে। পালকের জন্মদিন উপলক্ষে অনেক রিলেটিভস এসেছে বর্ষাদের বাসায়। সেখানেই একটা ছেলে আসছে থেকে ফ্লার্ট করে যাচ্ছিল টায়রার সাথে। লাজুকের ভয়ে টায়রা তাকে এড়িয়ে যেতেও চেষ্টা করেছে। কিন্তু কথায় আছে না, কুকুরের লেজ ঘি দিয়ে মাঝালেও সোজা হয় না, সেই ছেলেও ছিল ঠিক তেমন। আর সেটাই কাল হয়ে গেল টায়রার কপালে। অতঃপর যা হওয়ার তাই হল। লাজুকের রাম ঝাড়ি খেয়ে লজ্জায়, কষ্টে, অভিমানে একা একা ছাদে এসে দাঁড়িয়ে আছে। এমন হাজার বকা আগেও হজম করেছে সে, কিন্তু তখন এত খারাপ লাগেনি। আজ একটু বেশি কষ্ট লাগছে তার। লোকটা সব সময় কেন এমন করে? পিছনে করোর উপস্থিতি অনুভব করতে চমকে পিছনে তাকালো টায়রা। লাজুককে দেখে অভিমানে আবার সাথে সাথে মুখ ঘুরিয়ে নিল। এখানে কেন এসেছিস? জবাব দিল না টায়রা। সে ভেবে নিয়েছে আর কথাই বলবে না এই যমরাজের সাথে। কি হলো আমি কিছু জিজ্ঞেস করছি? এবারও নীরব রইল টায়রা। তখনই লাজুক ধমক দিয়ে উঠল, এদিকে ফের বলছি, রাইট নাও। কাজ হলো না। শক্ত হয়ে রইল টায়রা আগের মতো। লাজুক খপ করে পেছনে থেকে টায়রার চুল সহ ঘাড় চেপে ধরে মুহূর্তেই নিজের দিকে ঘুরিয়ে নিল ওকে, এবং নিজের বেশ কিছুটা কাছে। তবুও টায়রা দুঃখে লাজুকের দিকে তাকালো না। চোখ চেপে বন্ধ করে রইল। আমার কথা ইগনোর করিস? এত সাহস কবে থেকে হলো? চোখ বন্ধ অবস্থায় টায়রা চুল থেকে লাজুকের হাত ছোটানোর চেষ্টা করতে লাগল। স্টপ ফাইটিং! লাজুকের এমন রামধমকে ভীতু টায়রার আত্মা সহ নড়ে উঠল। ভিতর থেকে তার ঠেলে কান্না বের হতে চাইছে। রাগ করেছিস? কথা বলবি না আমার সাথে? হঠাৎ লাজুকের এমন মধুময় নরম স্বরে ফুঁপিয়ে কেঁদে উঠল টায়রা। এতক্ষণ জমে থাকা অভিমানগুলো জল হয়ে গড়িয়ে পড়ছে। টায়রার চুল ছেড়ে দিয়ে দু হাতে তার মুখটা ধরে আঙুলের সাহায্যে চোখের পানিগুলো মুছে দিল লাজুক। কান্না বন্ধ কর। চোখ থেকে আর এক ফোঁটাও যেন পানি বের না হয়। মাথা নাড়ালো টায়রা।
তার মানে সে কান্না বন্ধ করবে না। কেঁদে কেঁদে আজ সাগর বানিয়ে ফেলবে সে, আর সেই সাগরে চুবাবে লাজুককে। কান্না থামাবি না? মাথা নাড়িয়ে আবারও না বলল টায়রা। কেন? টায়রা নাক টানতে টানতে জবাব দিল, কারণ আপনি আমায় বকেছেন। আপনি সব সময় আমার সাথে এমন করেন। আমি কান্না থামাব না। দরকার পড়লে সারা রাত সারা দিন কাঁদব, তবুও কান্না থামাব না। তোকে বারণ করার পরেও তবে কেন তুই ওই ছেলের সাথে কথা বলেছিস? টায়রা কটমট করে তাকিয়ে বলল, চোখে নেবা হয়েছে আপনার। দেখেননি আমি না, ওই ছেলেটাই তো সেধে সেধে বারবার আমার পেছনে লাগছিল। ছেলেদের আর কাজ নেই, তারা শুধু তোর পিছনেই লাগে। টায়রা মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল, আপনিও শুধু শুধুই তো লাগেন। কি বললি? কই কিছু না। টায়রার চোখে পানি আবার মুছে দিয়ে বলল, আচ্ছা সরি। এবার কান্না থামা। আর কাঁদতে হবে না। নাক মুখ লাল হয়ে গেছে একদম। টায়রা তবুও হেঁচকি দিয়ে দিয়ে কাঁদতে লাগল। এখনো কেন কাঁদছি? বলছি না কান্না বন্ধ করছে। হচ্ছে না, আমি কি করব? কান্না বন্ধ কর, নইলেই চুমু খাব। একদম টাইট করে। লাজুকের কথায় অটোমেটিক মুখটা হা হয়ে গেল টায়রা। সে বাঁকা চোখে লাজুকের দিকে তাকিয়ে, সত্যি বলছি। কান্না বন্ধ কর, নয়তো তাই করব। এমনিতেও কেঁদে কেঁদে তোর নাকটা একদম টমেটোর মতো হয়ে গেছে। একটা কামড় বসাতে ইচ্ছা করছে। টায়রা হতভম্ব হয়েছি বলে উল্ট দিকে ফিরে গেল। সে হতবাক লাজুকের এমন কথায়। কি সব বলছে হঠাৎ করে। ঠোঁটের কোণায় দুষ্টুমির হাসি লাজুকের যা চোখে পড়ল না টায়রার। নিচে চল। কথাটা বলে আর টায়রার জবাবের অপেক্ষা না করেই ওর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগল লাজুক। আমি একাও যেতে পারব। হাতটা ছাড়ুন। আর একবার হাত ছাড়ার কথা বল। একদম কোলে তুলে নিয়ে যাব। ভয় পেয়ে চুপ করে গেল টায়রা। নিচে যেতেই দেখতে পেল গেস্টরা সব চলে গেছে। শুধু টায়রারা আর বর্ষার শ্বশুর বাড়ির পক্ষের কিছু গেস্ট রয়ে গেছে। এখন ড্রয়িং রুমে সবাই তারা আড্ডায় ব্যস্ত। টায়রা নিচে এসে চুপচাপ গিয়ে তিতলিদের মাঝে বসে পড়ল। সাজিদা তাকে দেখে বলল, বাবু, কিছু হয়েছে তোর? মাথা নাড়ালো টায়রা। আর চোখে একবার লাজুকের দিকে তাকাতে চোখাচোখি হয়ে গেল তাদের। ঝট করে চোখ সরিয়ে নিল টায়রা। লাজুক এখন একভাবে তার দিকেই তাকিয়ে। এভাবে তাকিয়ে থাকার মানে কি কে জানে। চোখে দিকে তাকালে ভেতর পর্যন্ত নড়ে যায়। পাশ থেকে তিতলি ফিসফিস করে বলল, কিরে কি হয়েছে? এমন ভুতুম প্যাঁচা হয়ে আছিস কেন? ভাইয়ের আদরটা মনে হয় একটু বেশি হয়ে গেছে তাই না? কথাটা বলেই হেসে উঠল রিম্পি, রিমি আর তিতলি। টায়রা রাগী চোখে ওদের দিকে তাকাতে হাসি থামিয়ে নিল। রাগ করছিস কেন? ভাই তো তোকে শুরুতেই ওই ছেলের সাথে কথা বলতে বারণ করেছিল। টায়রা দাঁত চেপে বলল, তার কি চোখ নেই? সে কি দেখতে পাচ্ছিল না যে ছেলেটাই লুচ্চামি করতে আসছে আমার কাছে? রিম্পি হেসে বলল, এখানে আমি ভাইকেও পুরো দোষ দিতে পারছি না। ভাই তো তার নিজের জায়গায় ঠিকই আছে। কেউ একজন বলেছিল প্রেমিকাকে অন্য ছেলের সাথে ক্লোজ হতে দেখে যদি তোমার পা থেকে মাথা অবধি নাই জ্বলে, তবে তুমি কিসের প্রেমিক হে? মানে? টায়রা অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে জিভ কাটল রিম্পি। কি বলে ফেলল সে? একটু হাসার চেষ্টা করে বলল, দি বোধ হয় ডাকল। আমি দেখে আসি।
কথাটা বলে ঝড়ের গতিতে ছুটে গেল ওখান থেকে। টায়রা কনফিউজড হয়ে রিমি তিতলির দিকে তাকাতে তারাও একটু আসছি বলে ছুটে পালালো। আর বোকার মতো তাকিয়ে রইল টায়রা। রাতটুকু সবাই বর্ষাদের বাড়িতে কাটিয়ে সকালে ব্রেকফাস্ট করেই ফেরার জন্য তৈরি হয়ে গেল। বাইরে বেরোতে লাজুক টায়রাকে ইশারা করল তার গাড়িতে বসতে। টায়রা অসহায় মুখ করে দাঁড়িয়ে রইল। বড়রা সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরোতে টায়রা দ্রুত আহানের পাশে গিয়ে বলল, বাবা আমি তোমার সাথে যাব। আহান হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঠিক আছে আম্মু, গাড়িতে গিয়ে বসো। টায়রা আর চোখে লাজুকের দিকে তাকাতেই দেখতে পেল সে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে ওর দিকে। পারলে এখন সে ওকে চোখ দিয়ে গিলে খায়। লাজুককে এগিয়ে আসতে দেখে টায়রা ভয় পেয়ে দ্রুত গাড়িতে উঠে বসতে যাবে এমন সময় লাজুক বলে উঠল, মামাদি বোধহয় তোমায় ডাকছে, ওই দিকে দেখো তো। লাজুকের কথায় অবাক হয়ে সবাই বাড়ির সদর দরজার দিকে তাকাল। আর লাজুক ততক্ষণাৎ দ্রুত পায়ে টায়রার কাছে গিয়ে ঝট করে ওকে কোলে তুলে নিল এবং ধূপ ধাপ্পা ফেলে নিজের গাড়িতে বসিয়ে দিয়ে দ্রুত গাড়ি স্টার্ট করে ওকে নিয়েই বেরিয়ে পড়ল। এত দ্রুত সব কিছু হলো যে টায়রা ঠিকভাবে কিছু বুঝে উঠতেই পারল না। যখন বুঝল হচ্ছে কি তখন ভয়ে লাজুকের দিকে তাকাতেই সে হুট করে টায়রার দিকে ঝুঁকে এসে ওর নাকে কামড় বসাল। চেঁচিয়ে উঠল টায়রা। লাজুক কটমট করে বলল, আমাকে স্মার্ট দেখানোর শাস্তি এটা। চোখ ছোট ছোট করে নাক চেপে বসে রইল টায়রা। লাজুকের যে লাজলজ্জা নেই তা টায়রা সেই শুরু থেকেই জানে। কিন্তু এতটা অসভ্য কবে থেকে হলো সে? ছি, এত তাড়াতাড়ি তো বিয়ের আয়োজন করা সম্ভব না ভাই। হাতে কিছু সময়ের প্রয়োজন। বাড়ির বড় মেয়ের বিয়ে, একটু ঝাঁকজমক না হলে কেমন দেখায়? আহানের কথায় ইয়াসিরের বাবা ইশাক বললেন, দেখুন আহান ভাই, আমি বুঝতে পারছি আপনার কথা। আমারও তো ওই একটাই ছেলে। ছেলের বিয়ে নিয়ে সকালহাদ আমারও কিছু আছে। সময় তো আর বেশি কম না। এ মাসে তবে শুধু আংটি বদলটা সেরে নেওয়া হোক। কিন্তু মাসের তো আর বেশি নেই। এই হাতে গোনা সময়ে কিভাবে কি করব? আত্মীয় স্বজনদেরও তো দাওয়াত দিতে হবে। তার উপরে টায়রার এসএসসি পরীক্ষা পরের মাসে। এখন আবার তার টেস্ট পরীক্ষা চলছে। ওর তো পড়াশোনায় ক্ষতি হবে। বুঝতে তো পারছি সবই, কিন্তু ছেলেকে তো বোঝাতে পারবো না। সে আর কিছু না হলেও আংটি বদলটা করে নিতে চায়। চিন্তায় পড়ে গেলেন আহান। কিছুদিন পর টায়রা পরীক্ষা, এর মধ্যে এই বিয়ে আয়োজন হলে তবে তো সমস্যা। এর মধ্যে স্কুল থেকে ফিরল টায়রা। সাথে তার লাজুকও এসেছে। ইশাক লাজুককে দেখে হেসে বলল, লাজুক যে, কি খবর বাপ, কেমন আছিস? জি আঙ্কেল, ভালো। আপনি? ভালো ভালো। তারপর তিনি টায়রাকে বলল, মামনি কি খবর? শুনলাম পরীক্ষা চলছে। টায়রা মিষ্টি করে হেসে মাথা নাড়াল। জি আঙ্কেল, টেস্ট এক্সাম ছিল, আজ শেষ হয়েছে। তাহলে তো ভালোই হলো। আহান ভাই, তবে একটা কাজ করে ফেলুন। এই মাসে আংটি বদলের তারিখটা ঠিক করে নেওয়া যাক। যেহেতু টায়রার পরীক্ষা শেষ, ফাইনাল পরীক্ষার তো মাস দেড়েক বাকি। তারপরে না হয় বিয়ের তারিখ ফেলা যাবে। তুই কি বলিস বাপ? ঠিক হবে কাজটা? আহানও চিন্তিত নজরে তাকালো লাজুকের দিকে। জি আঙ্কেল, এটা ভালো হবে। এখন এঙ্গেজমেন্ট করলেও তার তেমন প্রভাব টায়রার পোড়ায় পড়বে না। এখন এঙ্গেজমেন্ট সেরে নিয়ে ওর এক্সামের পরেই তবে বিয়ের ডেট ঠিক করা যাবে। লাজুকের কথায় যেন ভরসা পেল আহান।
তাই এই কথাই ঠিক হয়ে রইল। সবকিছু গোছগাছ করতে একটু সমস্যা হবে ঠিকই, তবে এখন আংটি বদলটা সেরে নেওয়াটাই হয়তো বুদ্ধিমানের কাজ হবে। টায়রা এক পলক লাজুকের দিকে তাকিয়ে চলে গেল নিজের রুমে। পরীক্ষা দিয়ে সে ক্লান্ত এখন। একটু বিশ্রামের প্রয়োজন তার। টায়রা চলে গেলে লাজুক আহান আর ইশাকের সাথে এঙ্গেজমেন্টের আলোচনায় ব্যস্ত হয়ে গেল। টায়রা শাওয়ার নিয়ে মাথায় তাওয়ালে পেঁচিয়ে শেফালির দিয়ে যাওয়া নুডলসের বাটি হাতে নিয়ে খেতে খেতে টিকলির রুমের দিকে গেল। দেখতে পেল টিকলি কেউর সাথে ফোনে কথা বলছে। আর সেই কেউটা যে ইয়াসির সেটাও বুঝে নিল ঝট করে। ঠোঁটের কোণায় দুষ্টু হাসি টেনে পা টিপে টিপে টিকলির কাছে গিয়ে পেছনে থেকে হুট করেই ওর ফোনটা কেড়ে নিল টায়রা। আহহ করে চেঁচিয়ে উঠল টিকলি। টায়রা হেসে উঠে ফোনটা কানের কাছে ধরে বলল, দুলাভাই। বেশ জোরেই চেঁচিয়ে উঠল। তাতে খানিকটা ভরকে গেল ফোনের অপারে থাকা ইয়াসির। পরক্ষণে টায়রা খিলখিল হাসির আওয়াজ পেয়ে সেও হেসে দিল। বলেন, শালি সাহেবা, আর কত ফোনে ফোনে প্রেম করবেন? আপনাদের তো এঙ্গেজমেন্টের তারিখ ঠিক হয়ে গেছে। অবাক হয়ে ইয়াসির বলল, সত্যি? কবে? ইসস, আপনি যেন জানেন না। আমি সত্যিই জানি না। এখনো তো বাবা বাসায় ফেরেনি। তো জানব কিভাবে? আর লাজুকও তো কিছু বলেনি। ওহ, তবে আমি জানিয়ে দিচ্ছি। এই মাসের 28 তারিখ রাত সকাল 7:30 ঘটিকায় আপনাদের আংটি ববলের সময় ধার্য করা হইয়াছে। এবার বলুন আমায় কি গিফট দেবেন? এত বড় একটা সুসংবাদ দিল ম। তুমি যা চাইবে তাই। আচ্ছা, সময় মতো চেয়ে নিব। ঠিক আছে। ইয়াসির হেসে বলল, ঠিক আছে। এবার আপনি আপনার হোনেওয়ালা বিবির সাথে কথা বলেন। আমি যাই, টাটা। টায়রা ফোনটা টিকলির কাছে দিয়ে তার গালে একটা শব্দ করে চুমু খেয়ে চলে গেল ওখান থেকে। হাসতে লাগল টিকলি। রুমে এসে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল টায়রা। ক্লান্তিতে চোখ দুটো বন্ধ হয়ে আসছে তার। চোখটা কেবলমাত্র লেগে এসেছিল, ঠিক তখনই তার পাশে ধরাস করে কেউ শুয়ে পড়তেই ধরফরিয়ে উঠল টায়রা। লাজুক হাত পা ছড়িয়ে উবুত হয়ে ঠিক তার পাশে শুয়ে। বিরক্তিতে মুখ কুঁচকে গেল তার। আপনি এখানে আমার রুমে কি করছেন? তোর সাথে ঘুমাতে এসেছি। হতভম্ব হয়ে রইল টায়রা লাজুকের কথা শুনে। ছি, কি সব বলছেন? তো জিজ্ঞেস করছিস কেন? দেখতে পাচ্ছিস না কি করছি? আপনি সব সময় আমার রুমে এসে কেন শুয়ে পড়েন? বাড়িতে তো আরো কত রুম আছে, সেখানে ঘুমান। বেশি কথা বললে এবার থেকে তোকে কোল বালিশ বানিয়ে ঘুমাবো। টায়রা চোখ ছোট ছোট করে বিড়বিড় করে বলল, অসভ্য লোক। কিন্তু মুখে বলল, দেখুন। লাজুক ভ্রু কুঁচকে টায়রার উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে বলল, দেখছি তো, আর কি দেখব? অসহায় ভাবে চোখ চেপে বন্ধ করে নিল টায়রা। তারপর দাঁত কামড়ে বলল, এভাবে আপনাকে এখানে দেখলে সবাই উল্টাপাল্টা ভাববে। ভাবুক, তাতে আমার কি? উফ। ঠিক আছে, থাকেন আপনি এখানে, আমি যাই। টায়রা বিছানা থেকে নেমে যেতে নিলে হঠাৎ হেঁচকা টানে লাজুকের পাশে শুয়ে পড়ল। আমি কি তোকে যেতে বলেছি? কেউ কিছু ভাবার ভয় আপনার নাও থাকলেও আমার আছে। আমি এখানে আপনার পাশে শুয়ে থাকতে পারবো না। কথাটা বলে টায়রা আবার উঠতে নিলেই লাজুকের আচমকা কাজে স্তব্ধ হয়ে রইল টায়রা। লাজুক টায়রার নগ্ন পা দুটো নিজের পায়ের মাঝে আটকে নিয়ে ওর হাত দুটো চেপে ধরল। আবার নড়ার চেষ্টা করলে পা ভেঙে দেব। শ্বাস আটকে রইল টায়রার। তার দম নিতে কষ্ট হচ্ছে।
শরীর থেকে মনে হচ্ছে গরম ধোঁয়া বের হচ্ছে। সে করুণ স্বরে লাজুকের থেকে সরার চেষ্টা করে বলল, আমি কোথাও যাব না, এখানেই থাকব। দয়া করে আমাকে ছাড়ুন, দোহাই আপনার। উহু, তা হচ্ছে না। এভাবেই থাকবি তুই, এটা তোর শাস্তি। অসহায় চাহনি টায়রার। তার শরীর ঘামতে শুরু করেছে। লাজুকের তীক্ষ্ণ দৃষ্টির সাথে নজর মেলাতেই শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গেল। ঝট করে চোখ চেপে বন্ধ করে নিল টায়রা। তার বুক কাঁপছে অসম্ভবভাবে। কপালে লাজুকের ভেজা ঠোঁটের স্পর্শ পেতে শিউরে উঠল টায়রা। সেই মৃদু কাঁপনি অনুভব করতে লাজুকের ঠোঁটের কোণে দেখা দিল এক টুকরো হাসির ঝিলিক। টায়রার মনে হল সে ধীরে ধীরে লাজুকের প্রশস্ত বুকের সাথে মিশে যাচ্ছে। এক সময় তার নাকটা গিয়ে ঠেকল লাকুজের বুকের কাছে। মিষ্টি একটা গন্ধ চেপে ধরল তাকে। ঘাড়ের উপর লাজুকের গরম নিঃশ্বাস পড়তে আবেশে লাজুকের বুকের শার্টটা খামছে ধরল। এ যেন এক স্বর্গীয় অনুভূতি। আর কোনো নড়াচড়াই করল না সে। সে শক্তিটুকুও নেই টায়রার মধ্যে। কি হচ্ছে না হচ্ছে ভাবল না আর, শুধু যা হচ্ছে হতে দিল। এক নিষিদ্ধ অনুভূতি নাড়া দিয়ে উঠছে। লাজুকের বুকের সাথে মিশে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়ল টায়রা। কিন্তু যখন তার ঘুম ভাঙল তখন লাজুককে আর দেখতে পেল না। সে চলে তো গেছে, কিন্তু টায়রাকে রেখে গেছে অন্য এক অনুভূতির মাঝে। তখনকার কথা মনে করে লজ্জা গাল দুটো লাল হয়ে উঠল টায়রার। রাতে খাবারের সময় আহান জানালো কাল সকালে বর্ষা আসছে। তাকে এবং বাকিদের সবাইকে নিয়ে যেন কাল থেকেই সব কেনাকাটা শুরু করে দেয় তারা। এঙ্গেজমেন্টের বাকি খুব অল্প দিন। বোনের বিয়ে নিয়ে অতি আগ্রহী টায়রার। রাতে আর ঘুমই এলো না ঠিকভাবে। কি কি কেনা হবে সেই নিয়ে সে আর টিকলি পুরো রাত বসে লম্বা এক লিস্ট তৈরি করে ফেলল। এবং সকাল সকাল উঠেই সবাই শপিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। শেফালি সবাইকে তাড়া দিয়ে বলল, আর কত কেনাকাটা করবি তোরা? সকাল 11টা থেকে শুরু করেছিস, এখন বাজে রাত 8টা। বিরক্ত লাগে না তোদের? টায়রা নিজের জন্য টি শার্ট দেখতে দেখতে বলল, মা তোমাকে না বললাম চলে যাও ড্রাইভারকে নিয়ে, আমরা পরে চলে যাব, একটা দিব ধরে। আর কত কেনা লাগে তোদের? এত কিছু দিয়ে কি শপিং মল খুলবি? মুখ বাঁকালো টায়রা। বর্ষা হাসি মুখে বলল, মামি আর আধা ঘন্টা দেও। এতগুলো মেয়ে কেনাকাটা করছে, একটু লেট তো হবেই। তাড়াতাড়ি কর, আংটি নিতেও তো আবার কাল পরশু আসতে হবে। তখন বাদবাকিটা কিনে নিস। পাশ থেকে তিতলি বলল, আরে মামি আংটি চুজ করতে তো আর আমরা সবাই আসছি না, তখন তো বড়রা আসবে। আজকে একটু মন ভরে শপিং করতে দেও তো। শেফালি বলল, হ্যাঁ হ্যাঁ, মনের সাথে সাথে পেটটাও ভরে নিস। আর কিছু তাহলে খেতে হবে না। সকাল 7:16 বাজে। ছাদের উপরে টায়রা গাছে পানি দিচ্ছে আর এই সকালের আবহাওয়া উপভোগ করছে। হঠাৎ পিছ থেকে একটা গম্ভীর আওয়াজ পেল। এত সকালে এখানে কি হচ্ছে? চমকে গিয়ে পিছনে ফিরতে দেখল লাজুক দাঁড়িয়ে আছে এবং তার হাতে একটা স্প্রাইটের ক্যান, যেটা শেষ করে পাশের ছাদের উপর ছুঁড়ে মারল। মুখ কুঁচকে গেল টায়রার। নির্ঘাত সিগারেট টেনে এসেছে এই লোক। টায়রা ছোট্ট করে জবাব দিল, গাছে পানি দিতে এসছিলাম। লাজুক এগিয়ে এসে ঝুঁকে পাইপ লাইনের চাবিটা ঘুরিয়ে লক করে দিয়ে সোজা হয়ে দাঁড়াল। এত সকালে? তো গাছে তো সকালেই পানি দিতে হয়। কেন? কেন কি? নয়তো রোদের মাঝে পানি দিল তো গাছ ঢলে যাবে না?
লাজুক বাঁকা হেসে বলল, বাহ, ভালো বুঝো আছে দেখছি, কিন্তু এই বুঝোটা জায়গা মতন হলে না আমার কাজে দিত। বুঝতে পারল না টায়রা। মানে? কিছু না। ব্রেকফাস্ট করেছিস? মাথা নাড়ালো টায়রা। না। এত সকালে ব্রেকফাস্ট কে করবে? কেন? তুই? আমি সকালে কিছু খাই না। কেন সকালে খেলে কি তোর বাপ ফকির হয়ে যাবে? ঠোঁট উল্টালো টায়রা। এই লোকের সাথে কথা বলে লাভ নেই। যত উল্টাপাল্টা কথা তার। চুলে কি হয়েছে? একদম কাকের বাসা লাগছে। বলতে বলতে টায়রার দিকে এগিয়ে এসে ওর চুল ধরতে নিলে লাজুকের থেকে দুপা দূরে সরে গেল টায়রা এবং চোখ মুখ কুঁচকে বলল, আমার কাছে আসবেন না একদম। আপনার থেকে সিগারেটের গন্ধ বের হচ্ছে। টায়রার কথায় থেমে গিয়ে ভ্রু কুঁচকালো লাজুক। মানে? আপনি এই মাত্র সিগারেট খেয়ে এসেছেন না? হ্যাঁ তো। আপনার গায়ে এখনো তার গন্ধ লেগে। লাজুকের শক্ত চাহনিতে চুপ করে গেল টায়রা। এদিকে আয়। টায়রা ভরকে গিয়ে তাকালো। কি? আমি এদিকে আসতে বলেছি। ঢোক গিলে ছোট ছোট কদমে লাজুকের দিকে কিছুটা এগিয়ে এসে দাঁড়ালো টায়রা। লাজুক টায়রার দিকে দুপা এগিয়ে তাদের মাঝের গ্যাপটা পূর্ণ করে দিতে টায়রা সরতে চাইল, কিন্তু লাজুকের ভারী আওয়াজে জমে রইল। লাজুক ঝুঁকে গিয়ে টায়রার চুলের মাঝে নাকটা ছুঁয়ে লম্বা একটা শ্বাস টেনে নিয়ে চোখ বন্ধ করে নিল। শিরশির করে উঠল টায়রার শরীর। সে ছোট ছোট চোখে লাজুকের দিকে তাকিয়ে কেমন কেমন লাগতে লাগলো তার। কয়েক সেকেন্ড পর লাজুক নিজে থেকেই সরে এলো। ফস একে একটা দম ফেলল টায়রা। এতক্ষণ সে শ্বাস আটকে দাঁড়িয়ে ছিল। লাজুক টায়রার পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে দেখতে দেখতে কয়েক পা দূরে সরে গেল। নিচে চল। বোনের বিয়ে হচ্ছে। সারাদিন ড্যাং ড্যাং করে না ঘুরে কিছু কাজ কর। ঠোঁট উল্টে এদিক সেদিকে তাকিয়ে ফোনটা নিয়ে নিচের দিক যেতে লাগলো টায়রা। এই আদমির সামনে সে এমনিও থাকতে চায় না। ড্রয়িং রুমে এসে দেখতে পেল অমি, সাদমান, সৌমিকও এসছে। তারা আহানের সাথে কি নিয়ে যেন কথা বলছে। টায়রাকে দেখতে পেয়ে সাদমান দাঁত বের করে হেসে বলল, পিচ্ছি আপু যে। কি খবর? সব ঠিকঠাক তো? জি ভাইয়া। আপনারা হঠাৎ এই সকাল সকাল? অমি বলল, লাজুকের জন্য আসতে হলো যে। সেই তো সকাল সকাল ফোন করে হুমকি দিল 10 মিনিটের মধ্যে তার সাথে দেখা না করলে পিটিয়ে পিঠের ছাল তুলে নেবে। ওকে তো চেনই, যা বলে তাই করে। তাই আর রিস্ক না নিয়ে ঘুমটুম ফেলে এসে দেখি সে ডেকোরেশনের লোক নিয়ে এসছে তোমাদের বাড়ি সাজাতে। ওহ। শেফালি এসে সবাইকে ডেকে নিয়ে গেল সকালের নাস্তা করতে। খাওয়া দাওয়া শেষে টায়রা উঠে ড্রয়িং রুমে গিয়ে দেখল ডেকোরেশনের লোকগুলো ইতোমধ্যে সাজানির কাজ শুরু করে দিয়েছে। টিকলির এঙ্গেজমেন্টের আয়োজন বাড়িতেই হবে। প্রথমে সবাই সিদ্ধান্ত নিয়েছিল কোনো ক্লাবে এঙ্গেজমেন্টে আয়োজনটা করা হবে, কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। হলের থেকে বাড়িতে আনন্দ বেশি হবে, তাই গেস্টরাও আগে থেকে এসে থাকতে পারবে। তাহলে কোথা থেকে হঠাৎ লাজুক এসে বলা নেই কওয়া নেই সে টায়রাকে টেনে নিয়ে যেতে লাগল। হতভম্ব টায়রা শুধু অনুসরণ করতে লাগল তাকে। ডেকোরেশনের লোকগুলো যতক্ষণ বাড়ি সাজাবে ততক্ষণ রুম থেকে বেরোনোর সাহস করবি না। কথাটা বলে ধূপধাপ পা ফেলে টায়রার রুম থেকে বেরিয়ে গেল লাজুক। পেছনে টায়রা তখনও অবাক চোখে তাকিয়ে। লাজুকের ধমকির পর আর সারাদিনে রুম থেকে বেরোনো হলো না টায়রার। সে সারাদিন রুম বন্দি হয়েই রইল।
সন্ধ্যার দিকে দেখা গেল ঘর ভর্তি হয়ে গেছে আত্মীয় স্বজনদের দিয়ে। টায়রার নানা বাড়ি থেকে তার মামা মামি কাজিনরা সবাই এসেছে, এবং কাজিনগুলো এসেই টিকলির ক্লাস নিতে শুরু করেছে। তাদের টপিক হল ইয়াসির। ইয়াসিরকে দেখতে কেমন, কি করে, তাদের প্রথম দেখা, কে ফার্স্ট প্রপোজ করেছে, ইত্যাদি ইত্যাদি। টায়রা বিছানায় শুয়ে শুয়ে তাদের কথাবার্তা শুনছে আর টিকলির নাজেহাল অবস্থার মজা নিচ্ছে। টিকলির ফোন ভাইব্রেট হতে টায়রা ফোন নিয়ে দেখল ইয়াসির কল করছে। আপু ইয়াসির ভাইয়া। টায়রার বলতে দেরি, কিন্তু বাকিদের ফোনের উপর হামলে পড়তে দেরি হল না। টিকলি ফোন ধরার আগেই সব কটা ফোন নিয়ে এবার ইয়াসিরের ক্লাস নিতে শুরু করেছে। হাসতে লাগল টায়রা। এর মিনিট 5 পরেই নিজের ফোনই বেজে উঠল। লাজুক ভিডিও কল করেছে দেখতেই তার মুখটা শুকিয়ে গেল। বাকিদের অ্যাটেনশন ইয়াসিরের উপর থেকে এবার এলো টায়রার দিকে। টায়রা আশেপাশে তাকিয়ে ফোন রিসিভ করতে দেখল লাজুক ঠান্ডা চোখে ওর দিকে তাকিয়ে। 2 সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল টায়রা। কি করছিস? কিছু না। সবাই আপুর সাথে গল্প করছে তো আমি সেখানে বসে। তোর কাজিনরা এসেছে নাকি শুনলাম। ফোন থেকে চোখ তুলে সামনের দিকে তাকিয়ে দেখল বাকিরা ইতোমধ্যে টিকলির ফোন তার কাছে দিয়ে ওর দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে। টায়রা আস্তে করে বলল, হু, এই তো সবাই এখানেই আছে, বলে ফোনটা একবার সামনের দিকে ঘুরিয়ে সবাইকে দেখালো। লাজুক হয়তো কিছু বলতে চেয়েছিল কিন্তু সবাইকে দেখে কিছু বলল না, শুধু বলল, বোনের বিয়ে বলে বেশি উড়িও না, ডানা ভেঙ্গে দিব তাহলে। টায়রা কিছু বলার আগেই খট করে কেটে দিল ফোনটা। উত্তেজনা দমিয়ে রাখতে না পেরে নারিন জিজ্ঞেস করল, এটা তোর ওই ফুপাতো ভাইটা না? হু, কি দেখতে রে? একদম ফিল্ম স্টার। সামিয়া বলল, আস্ত একটা আইটেম, আমি দেখেছিলাম গত বছর টায়রার বার্থডেতে। এখন তো আরো সুন্দর হয়েছে দেখছি। নারিনও সামিয়ার সাথে একমত হয়ে বলল, হ্যাঁ ঠিক, আমিও তো দেখেছি। অস্থির পার্সোনালিটি রে ভাই, দেখলেই শুধু প্রেম প্রেম পায়। খুক খুক করে কেসে উঠল টায়রা ওদের কথা শুনে। তখন টায়রার বড় মামার মেয়ে সোনিয়া বলল, বেয়াদবের দল, সে কত বড় তোদের থেকে জানিস? ছেলে দেখতেই ক্রাশ খাওয়া শুরু। সামিয়া বলল, আরে আপু তুমি চুপ করত, এমন একটা চকলেট হাঙ্ক পেলে বয়স ধুয়ে কি পানি খাবো? বয়সকে মারো গুল্লি। হেসে উঠল সবাই। তারপর আবার শুরু হলো সবার আলোচনা। আর এবারের টপিক লাজুক। তার প্রশংসায় পঞ্চমুখ সবাই। আর তা মুখ ছোট ছোট করে শুনছে টায়রা। কেন জানি বুকের মধ্যে ফুস ফুস করতে লাগলো তার। সন্ধ্যার কিছুক্ষণ পরেই টিকলির আংটি ববলের অনুষ্ঠান শুরু হবে। ইতোমধ্যে সেজে গুজে রেডি হয়ে বোনেদের সাথে ড্রয়িং রুমে বসে গল্প করছে টায়রা। সে সাদা রঙের একটা লং ফ্রক পরেছে, সাথে ম্যাচিং কিছু অর্নামেন্টস। হালকা মেকওভার, লম্বা চুলগুলো কার্লি করে পিঠে আর কাঁধে ছড়িয়ে। ড্রয়িং রুমে এসে শেফালি টায়রাকে ডাকতে সে দেখতে পেল লাজুক শেফালির পাশে দাঁড়িয়ে, এবং তার সেই শীতল চাহনি টায়রার উপর। চোখ সরিয়ে নিল টায়রা। শেফালি তারা দিতে ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। একটু লাজুকের সাথে যেত। অবাক হল টায়রা। লাজুকের সাথে আবার তাকে কোথায় যেতে হবে? কোথায় যাব? কাজ আছে। কি কাজ? শেফালি চোখ রাঙিয়ে বলল, এত প্রশ্ন করিস কেন? যেতে বলেছি যাবি ব্যাস। মা একটু পরেই তো আপুর এঙ্গেজমেন্ট। আর এখন তুমি আমায় বাইরে পাঠাচ্ছ? আপুর এঙ্গেজমেন্টে আমি থাকব না।
বেশি বুঝিস তুই টায়রা, তুই যা তো লাজুকের সাথে, তোরা না ফিরলে কোনো অনুষ্ঠান শুরু হবে না। কিন্তু মা। টায়রার কথা শোনার প্রয়োজন বোধ করল না শেফালি। দ্রুত সে ওই জায়গা ত্যাগ করল। আর লাজুকও চল বলেই বাড়ির বাইরে চলে গেল। তাই বাধ্য হয়ে টায়রাও ছুটল লাজুকের পিছু। গাড়িতে বার কয়েক টায়রা জিজ্ঞেস করেছে কোথায় যাচ্ছে তারা, কিন্তু লাজুকের তরফ থেকে কোনো উত্তর আসেনি। কিছুক্ষণ বাদে যখন তারা একটা জুয়েলারি শপের সামনে এসে থামলে টায়রা অবাক হয়ে প্রশ্ন করল, আমরা এখানে কেন এসেছি? লাজুক গাড়ি থেকে নেমে এসে টায়রার পাশের দরজা খুলে দিয়ে বলল, বের হ। টায়রা বের হতে লাজুক তাকে নিয়ে শপিং মলের ভেতরে গেল। লাজুককে দেখে শপের একজন লোক এগিয়ে এসে হেসে বলল, স্যার আপনি? আসুন আসুন, ভেতরে আসুন, আপনাদের অর্ডার রেডি আছে, নিয়ে আসুন। লোকটা একটু পরে একটা বক্স এনে সেখান থেকে একটা চকচকে ডায়মন্ডের রিং বের করে বলল, এই তো স্যার আপনাদের অর্ডারের জিনিস। টায়রা অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা আবার কিসের রিং? সেদিন না এসেছিল নিতে, আবার কেন? লোকটা বলল, না ম্যাম, সেদিন তারা এই রিংটার মতো দেখতে অন্য একটা রিং পছন্দ করেছিল, কিন্তু সেটা অলরেডি তখন বিক্রি হওয়া, তাই 2 দিন সময় লাগলো আবার ওরকমই একটা আনতে। ওহ, লাজুক বলল, আপনি এটা তাড়াতাড়ি প্যাক করে দিন, লেট হচ্ছে। জি স্যার। লোকটা সাইডে সরে গেল। টায়রা এদিক সেদিকে নজর ঘুরিয়ে জুয়েলারি গুলো দেখছে। লাইটের আলোতে সবগুলো একদম চকচক করছে। সাদা ডায়মন্ড গুলোর দিকে বেশিক্ষণ তাকানো দেয়, চোখ ধরে যাচ্ছে তার। সামনে রাখা বক্সটার দিকে দেখল আরও বেশ কিছু ডায়মন্ডের রিং রাখা আছে। তার মধ্যে একটা রিং বেশ মন কাড়ল টায়রার। রিং ফিঙ্গারে রিংটা পরতে দেখল সেটা একদম তার মাপের। হাতটা নাড়িয়ে চাড়িয়ে দেখতে লাগলো কেমন মানিয়েছে, পছন্দ হয়েছে। পাশ থেকে হঠাৎ লাজুকের আওয়াজে হকচকিয়ে উঠল টায়রা। রিংটা খুলে বক্সের মধ্যে রেখে দিয়ে বলল, এমনিই দেখছিলাম। লাজুক টায়রার দিকে তাকিয়ে রিংটা নিয়ে টায়রার বা হাত নিজের হাতের মাঝে নিয়ে রিং ফিঙ্গারে রিংটা পরিয়ে দিল এবং বলল, পছন্দের কোনো কিছু অকারণে স্যাক্রিফাইস করতে নেই। টায়রা অবাক হয়ে নিজের হাতের দিকে তাকিয়ে লাজুকের দিকে তাকাল। এটা মনে হয় এঙ্গেজমেন্টের রিং। আমি কেন নেব? তো এই যে তোরও এঙ্গেজমেন্ট হয়ে গেল। চোখ পিটপিট করে তাকালো টায়রা লাজুকের মুখের দিকে। তার মুখের এক্সপ্রেশন শূন্য। এঙ্গেজমেন্ট শেষে গেস্টরা চলে যেতে বাদ বাকিরা ফ্রেশ হয়ে নিজেদের মতো আড্ডায় মেতে উঠল। টিকলির ঘরে চলছে ইয়াং জুনিয়রদের আড্ডা। মানে টায়রা, তিতলি, রিম্পি, রিমি, টায়রার কাজিন সোনিয়া, সামিয়া, নারিন এদের। আর ইয়াং সমাবেশ মানে লাজুক এবং তার বন্ধু আর কাজিন ভাইয়েরা রয়েছে ছাদে। বাড়ির মহিলা সমাবেশ এবং পুরুষ সমাবেশ আছে হয়তো ড্রিং রুমে। এরা সবাই আজ টায়রাদের বাড়িতেই থাকছে। টিকলির কোলে মাথা দিয়ে তার রিং পরানো হাতটা নাড়িয়ে চাড়িয়ে দেখছে টায়রা। আর একটু পর পর নিজের রিং পরানো হাতটা দেখছে আর ভাবছে, তার কি সত্যিই এঙ্গেজমেন্ট হয়ে গেছে লাজুকের সাথে? টিকলি ব্যাপারটা লক্ষ্য করে টায়রার হাত ধরে বলল, তোর হাতের রিংটা কই পেলি? লাজুক ভাইয়া দিয়েছে। টিকলি অবাক হয়ে বলল, কখন? ওই যখন তোমার এঙ্গেজমেন্টের রিং আনতে গেলাম তখন। সে দিল আর তুই নিলি? টায়রা ঠোঁট উল্টে মাথা নাড়াল। আমি নেইনি তো। সেই পরিয়ে দিয়েছে। না নিলেই আবার বকতো আমায়। হেসে ফেলল টিকলি। সাবধানে রাখিস। অনেক দামি কিন্তু। হুহ।
সামিয়া টায়রার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে বলল, লাজুক ভাইয়া তোকে এত এক্সপেন্সিভ রিংটা দিল? ও মাই গড। সামিয়ার রিয়াকশন দেখে রিম্পি বলল, এত শকড হওয়ার মতো কিছুই হয়নি সামিয়া ভাই, টায়রুকে এর থেকেও এক্সপেন্সিভ জিনিস এমন হার হামেশাই দেয়। ওই বাড়িতে গেলে একবার টায়রুর রুমটা দেখো ভাই, টায়রুর জন্য এত কেনাকাটা করে রেখেছে যা দিয়ে বর্ষর একটা শপিং মল খোলা যাবে। রিম্পির কথায় আরও অবাক হল সামিয়ার সাথে সোনিয়া আর নারিনও। তখন তিতলি বলল, টায়রু যে ধূসর রঙের বিএমডব্লিউ কারটা ইউজ করে দেখেছ? সেটা টায়রুর 16th বার্থডেতে ভাই গিফট দিয়েছে। এ কথা শুনে চোখগুলো বেরিয়ে আসার উপক্রম সামিয়াদের। তিতলি রিম্পি নিজের ভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ। আর তা শুনে সামিয়া নারিন লাজুকের উপর ফিদা হয়ে পানি পানি হচ্ছে। তাদের পাশে গালে হাত দিয়ে টায়রা টুকুর টুকুর চোখে দেখে যাচ্ছে ওদের। সকালে ঘুম ভাঙ্গতে আড়মোড়া ভেঙ্গে টায়রা পাশ ফিরতেই ধরফরিয়ে উঠে বসল। চোখ বড় বড় করে তাকিয়ে সে তার পাশে ঘুমন্ত লাজুকের দিকে। এই বান্দা এখানে কখন এলো? টায়রা একবার রুমের চারপাশে চোখ বুলিয়ে দেখে নিল। না কেউ নেই রুমে, দরজাটাও চাপানো। আবার লাজুকের দিকে তাকালো। উবুর হয়ে টায়রার দিকে মুখ করে ঘুমোচ্ছে সে। বিরক্তিতে মুখটা তেতো হয়ে গেল টায়রার। এই লোক বাড়িতে এত রুম থাকতে কেন যে বারবার এসে তার বিছানাটাকেই দখল করে আল্লাহ মালুম। বিছানা থেকে নামতে গিয়ে আবার থেমে গেল টায়রা। লাজুকের দিকে ফিরে তাকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল। ঘুমন্ত অবস্থা দেখে বোঝাই যায় না এই লোকটা যে এত রাগী, যে কিনা টায়রাকে বকে ধমকে রুহু আসমানে উঠিয়ে দেয়। অথচ এখন দেখো, মনে হচ্ছে পুরো চকলেট বয়। রাগ কি জিনিস তা তার চার পুরুষও জানে না। পুরো লাভার বয়। অথচ বাস্তবে এই মানুষটা এমন ভাবে থাকে যেন তাকে হাসতেও ট্যাক্স দিতে হয়। হঠাৎ টায়রার একটা অদ্ভুত ইচ্ছা জাগল। সে লাজুকের কপালে পড়ে থাকা চুলগুলোয় আঙুল চালিয়ে পিছনের দিকে সরিয়ে দিয়ে আবার দ্রুত দূরে সরে এলো। বিছানা থেকে নামতে যাবে এমন সময় টায়রা। লাজুকের ডাক শুনতাই ভয় কেঁপে উঠল টায়রা। হঠাৎ লজ্জা লাগতে লাগল তার। লাজুকে শীতল চাহনিতে তাকিয়ে টায়রার দিকে, যা দেখে টায়রার পুরো শরীরে শিরশির এক শীতল উষ্ণতা ছড়িয়ে গেল। মাথা নিচু করে নিল সে। এদিকে আয়। হুহ, আমি বলছি এদিকে আয়। টায়রা চোখ পিটপিট করে তাকালো লাজুকের দিকে। তার দৃষ্টি আগের মতোই। লাজুকের দিকে খানিকটা এগিয়ে গেল টায়রা। হয়নি, আরো আয়। টায়রা আরো একটু এগিয়ে গেল। লাজুক টায়রাকে টেনে নিজের কাছে নিয়ে বলল, এমন ভাব করছিস যেন আমার কোনো ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ আছে, যা আমার কাছে আসলে তোরও হয়ে যাবে। উত্তর দিল না টায়রা। দিয়ে কি করবে? এই লোকের কথা তো সব সময় এমনই। শোন। লাজুকের দিকে তাকালো টায়রা। কি? লাজুক কিছু বলছে না দেখে ভ্রু কুঁচকে গেল টায়রা। সে অবাক চোখে তাকিয়ে। লাজুক হঠাৎ টায়রার গালটা টিপে ধরে নিজের কাছে নিয়ে গালে ঝট করে একটা চুমু খেয়ে নিল। টায়রা সেখানেই স্ট্রোক। সে চোখ বড় বড় করে তাকিয়ে লাজুকের দিকে। লাজুক বাঁকা হেসে বলল, এখন যা। বলে সে আবার শুয়ে পড়ল। টায়রা কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থেকে ধরফরিয়ে উঠে রুম থেকে বেরিয়ে গেল। গত 1 মাস থেকে পড়াশোনার প্রেসারে চোখে সর্ষে ফুল দেখছে টায়রা। আর মাত্র 10 দিন পরই তার এসএসসি পরীক্ষা শুরু। তাই টেনশনে কলিজা এখন গলায় এসে ঠেকেছে। এই 1 মাস থেকে ফ্রেন্ড, রিলেটিভস সবার সাথে সব রকম যোগাযোগই বন্ধ তার।
সারাদিন রুমের ভেতর বই নিয়ে বন্দী হয়ে থাকছে। টিকলির এঙ্গেজমেন্টের কিছু দিন পর থেকেই তার এমন জীবনযাপন। এই দীর্ঘমেয়াদী সময়ে লাজুকের সাথেও তার কোনো রকম যোগাযোগ বা দেখা সাক্ষাৎ হয়নি। বেশ কয়েকবার লাজুক টায়রাদের বাড়িতে এসেও ছিল, কিন্তু টায়রা রুম বন্দী হয়ে থাকায় লাজুক চেষ্টা করেও দেখা করতে পারেনি। ফোনও করেছিল অনেকবার, কিন্তু টায়রা নিজের ফোন টিকলির কাছে জমা দিয়ে রেখেছে। এই এক্সামের মধ্যে ফোন হাতের কাছে থাকলে পড়াশোনায় বাস লেগে যাবে। লাজুক যত বারই ফোন করেছে, হয় টিকলি নয়তো শেফালি টুকটাক ভুজুং কথা বলে রেখে দিয়েছে। এসব অবশ্য টায়রা ইচ্ছা করেই করেছে। সে চাইলেই লাজুকের সাথে 1-2 মিনিট কথা বলতে পারত বা বাড়িতে এলে এক পলকের জন্য তার সামনে যেতে পারত। কিন্তু সে ইচ্ছা করেই লাজুকের সাথে এই দূরত্বের দেওয়াল তৈরি করেছে। এর বরাবর যথেষ্ট কারণও আছে। আজকাল টায়রা লাজুকের প্রতি এক অদ্ভুত অনুভূতি অনুভব করছে। লাজুকের সেই হুটহাট কাছে আসার কথা মনে পড়তেই নিঃশ্বাস ভারী হয়ে যায়, বুকটা লাফিয়ে ওঠে, শরীর ঘামতে শুরু করে। বারবার লাজুকের কথা মনে পড়ে, রাতে ঠিক মতো ঘুমোতে পারে না। চোখ বন্ধ করলেই সেই বিলাই চোখ জোড়া ভেসে উঠে চোখের সামনে। আর সেই চোখের তীক্ষ্ণ চাহনি না টায়রা রিয়েলিটিতে সহ্য করতে পারে আর না কল্পনায়। এই অনুভূতিগুলোর সাথে টায়রা খুব একটা পরিচিত নয়। আর এর সময় সীমাও বেশি নয় তার জীবনে। অল্প কিছু দিন থেকে এসব অদ্ভুত ব্যাপার ঘটছে তার সাথে। কিন্তু ইদানিং ব্যাপারটা বাড়াবাড়ি রকমের বেড়ে গেছে। মাথার মধ্যে সারাক্ষণ লাজুকের কথা কিলবিল করে। তাই তো টায়রা তার থেকে দূরে দূরে থাকছে। এমনিতেই পরীক্ষার ধকলে তার জীবন ওষ্ঠাগত। এরপরে এরূপ ঝামেলায় ফেসে যতই চায় এসব মাথা থেকে ঝেড়ে ফেলে পড়াশোনায় প্রপার মন দেবে। কিন্তু মন তার কথা শুনলে তো। সেও তো আজকাল বেইমানি করছে টায়রার সাথে। মাঝে মাঝে আজকাল চিল্লিয়ে কাঁদতে ইচ্ছে হয় তার। গোসল শেষে চুল মুছতে মুছতে টায়রা ড্রয়িং রুমে যেতে নিচ্ছিল, কিন্তু সিঁড়ির কাছে এসেই থমকে গেল তার পা। সোফায় হাত পা মেলে লাজুক বসে, শার্ট কোট টাইয়ে একদম অফিসের লুক। হয়তো সোজা অফিস থেকেই এসেছে। বিধ্বস্ত লাগছে। এক গ্লাস ঠান্ডা জুস এনে শেফালি লাজুককে দিয়ে টায়রাকে দাঁড়িয়ে থাকতে দেখে রান্নাঘরের দিকে যেতে যেতে সে বলল, টায়রা ওখানে দাঁড়িয়ে কেন? টেবিলে এসে বসো, খাবার দিচ্ছি আমি। হঠাৎ শেফালির এমন ডেকে ওঠায় কলিজার মধ্যে কামড়ে ধরল টায়রার। সে আর চোখে সোফায় বসা লাজুকের দিকে তাকিয়ে দেখল সেই শীতল চাহনিতে তার দিকে তাকিয়ে। বেশিক্ষণ এই চাহনির তেজ সহ্য হল না টায়রার। সে ছুটে নিজের রুমে গিয়ে দরজায় খিল তুলে দিল। বুক কাঁপছে টায়রার। এভাবে হঠাৎ করে লাজুকের সামনে পড়ে যাবে বুঝতে পারেনি। রুমে আসার কিছুক্ষণ পরে শেফালি এসে ডেকে গেছে তাকে। তবে সে বের হয়নি। পড়ার বাহানা দিয়ে বসে রইল রুমের মধ্যে। তাতে শেফালি আবারও এসে ডাকল। টায়রা ফের না করতে শেফালি বলল লাজুক তাকে ডাকছে এবং দ্রুত নিচে যেতে বলেছে। শেফালির এ কথায় শ্বাস আটকে বসে রইল টায়রা। কিন্তু এবারও বের হল না। সেভাবেই রুমের মধ্যে বসে থাকতে থাকতে এক সময় ঘুমিয়েও পড়ল টায়রা। এবং তার ঘুম ভাঙে রাত 9টা বাজে। রুম থেকে বেরিয়ে শেফালির বেশ কিছু বকা খেল তখনের জন্য। চুপ করে রইল টায়রা, কোনো প্রতি উত্তর দিল না এর। রাতের খাবার খেয়ে রুমে আসার পর টিকলি এলো টায়রার রুমে। হাতের দুধের গ্লাসটা টায়রাকে এগিয়ে দিয়ে বলল, তোর এক্সাম শেষ কত তারিখ? নেক্সট মান্থে 23। ওহ, অ্যাডমিট কার্ড দিয়েছে? না, পরশু দেবে বলেছে।
টিকলির ফোন বেজে উঠতে বেরিয়ে গেল সে রুম থেকে। টায়রা আবার নিজের পড়ায় মনোযোগ দিল। কিন্তু কয়েক মিনিট পরেই টিকলি আবার এলো টায়রার রুমে এবং হাতের ফোনটা টায়রাকে দিয়ে বলল, ইয়াসির কথা বলবে তোর সাথে। তারপর রুম থেকে বেরিয়ে গেল। অবাক হলো টায়রা, ইয়াসির আবার কি কথা বলবে তার সাথে। হ্যালো। ওপাশ থেকে ইয়াসির বলল, হ্যালো টায়রা, কেমন আছো? জি ভালো। আপনি? বাড়িয়া। পড়াশোনা কেমন চলছে? ভালো। এরপর আর ওপাশ থেকে ইয়াসিরের কোনো আওয়াজ পেল না টায়রা। কয়েকবার হ্যালো হ্যালো করার পরও যখন কোনো রেসপন্স এলো না, তখন টায়রা ফোন কাটতে নিল। কিন্তু ফোনের ওপাশ থেকে ভারী কণ্ঠস্বর শুনে জমে গেল একদম। টায়রা। ভরকে গেল টায়রা লাজুকের কণ্ঠস্বর শুনে। ইয়াসিরের ফোন তার কাছে কেন? হাত পা কাঁপছে তার। তাড়াহুড়ায় কল কাটতে নিবে অমনি ফোন হাত থেকে স্লিপ হয়ে বিছানায় পড়ে গিয়ে লাউড স্পিকারে চলে গেল। টায়রা দ্রুত ফোন তুলতে নিলে হঠাৎ লাজুকের ধমকে কেঁপে উঠল। কল কাটার কথা চিন্তাও করবি না। আপনি? তোর সাহস কি করে হয় আমাকে ইগনোর করার? স্বাধীনতা দিয়েছি বলে মাথায় উঠে নাচানাচি করছিস। আমার ফোন রিসিভ করছিস না, আমার সামনে আসছিস না। খুব সাহস বেড়ে গেছে তোর। এমতাবস্থায় কি করা উচিত বা বলা উচিত বুঝতে পারল না টায়রা। সে ঠিক ফোনটা কানের সাথে লাগিয়ে বসে রইল দম ধরে। ওপাশ থেকে লাজুক চিরবিরিয়ে বলে উঠল, কথা বলছিস না কেন? জবাব দে। টায়রা অসহায় কণ্ঠে বিড়বিড় করে বলল, চিৎকার করছেন কেন আপনি এভাবে? আনন্দে। তোর বাপ তার সব প্রপার্টি আমার নামে লিখে দেবে বলেছে তাই। কি? বেয়াদব। থাপড়ে গাল লাল করে দেব একদম। ওয়েট একবার শুধু তোর এক্সাম শেষ হতে দে, তারপর দেখিস কি হাল করি তোর আমি। চোখ মুখ খিচে অসহায় হয়ে বসে টায়রা। সে কোনো জবাবই দিল না লাজুকের কথায়। এতে আরও রেগে গেল সে। ফোনের অপাশ থেকে লাজুকের পাশে ইয়াসিরের আওয়াজ শোনা গেল। সে লাজুককে শান্ত হতে বলছে। এরপর ইয়াসিরের আওয়াজ এলো, হ্যালো টায়রা। জি ভাইয়া। ও আজ একটু ওভার ড্রিঙ্ক করে ফেলেছে, তাই আউট অফ কন্ট্রোলে। তুমি স্ট্রেস নিও না, পড়াশোনা কর। আমি ওকে বাসায় পৌঁছে দিচ্ছি। হুম্মম। ফোন হাতে নিয়ে ঝিম ধরে রইল টায়রা। এইমাত্র মনে হলো একটা ছোট খাটো ঝড় বয়ে গেছে ওর উপর থেকে। টু বে কন্টিনিউয়াস।